এই প্রথম ডক্টর ইউনূস এবং তার সরকার শুনলে যে তারা জাতির সঙ্গে এবং বিএনপির সঙ্গে বিশেষ করে প্রতারণা করেছে। নোবেল প্রাইজ পেয়েছেন, সারা দুনিয়াতে মাইক্রো ক্রেডিটে অসাধারণ সাফল্য অর্জন করেছেন, বাংলাদেশের সংস্কারের সম্ভবত সেই রকম একটা সাফল্য অর্জন করতে পারবে। 8 মাস ধরে কথা বলেছি, তারপরে একটা চুক্তি সই করেছি, সনদ সই করেছি। সবাই জানেন দলিল যখন লেখা হয়ে যায় সেই দলিল বদলানো যায় না, কিন্তু এরা দলিল বদলে দিয়েছে। যেদিন সই করেছি সেই দিন আর্টিকেল 5 ওই দলিলের মধ্যে জুলাই সনদে সেটা বদলে দিয়েছে। আর এইবার যেটা করলো ঘোষণার মধ্যে, বিএনপি তাদের নিজের বক্তৃতা করেছিল, অনেকগুলো বিষয়ে তাদের দ্বিমত আছে, ইংরেজিতে বলেন নোট অফ ডিসেন্ট। ওনাদের নোট অফ ডিসেন্টের সাথে আমরা কিন্তু একমত করি, আমরা তাদের সাথে সহমত পোষণ করি না। কিন্তু বিএনপির নেতারা বলেছেন আমাদের এই ব্যাপারগুলোতে ভিন্নমত আছে, আমরা সেই কারণে আপনাদের আটকাচ্ছি না, আপনারা প্রস্তাব পাশ করে নিয়ে যান, সই করে দেব, কিন্তু যখন ভোট হবে তখন মানুষের কাছে বলবো এই ব্যাপারে আমাদের এই দৃষ্টিভঙ্গি। মানুষ যদি আমাদের সমর্থন করে তাহলে আমরা এটা বাস্তবায়ন করবো, আপনাদেরটা করবো না। এটা ঠিক কথায় জনগণ যা বলবে তাই তো হবে। তবে তাদের প্রস্তাবে ভিন্নমত থাকলেও আমরা সেটা মেনে নিয়েছিলাম এবং আমরা যেটা বুঝেছি কমিশনে সেটা মেনেছি। অদ্ভুত বিষয়, কমিশন এখন আমাদের সাথে প্রস্তাব হাজির করবার সময় সেই সমস্ত নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত বাদ দিয়ে দিয়েছে। এটা একটা পর্যন্তিগিরি হলো না? এই প্রথম ডক্টর ইউনূস এবং তার সরকার শুনলে যে তারা জাতির সঙ্গে এবং বিএনপির সঙ্গে বিশেষ করে প্রতারণা করেছে। আমি একটু ভুল বললাম, প্রথম শোনেন নাই, উনি যাদের কথায় দেশে এসেছিলেন, দেশের দায়িত্ব নিয়েছিলেন, বলেছিলেন ওরা হচ্ছে আমাদের নিয়োগকর্তা, যারা এই আন্দোলনের মূল ভিত্তি তখনকার মতো স্থাপন করেছিল। এখন যারা এনসিপি করে তারা বলেছে এই সরকার আমাদের সাথে প্রতারণা করেছে। আচ্ছা, এই সরকার দেশে ভালো নির্বাচন দেবে, জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবে, সেই সরকার যদি প্রতারক হয় তাহলে আমাদের করার কি আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস বিরাট মানুষ, নোবেল প্রাইজ পেয়ে বিরাট মানুষ, মাইক্রো ক্রেডিটে বিরাট মানুষ, কিন্তু দেশের রাজনীতিতে এতই ছোট যে মাপাই নাই। আমি খারাপ বললাম? আমার শিক্ষক খুব সম্মান করি, কিন্তু যদি ভালো ফুটবল খেলেন, উনি যে ভালো ক্রিকেট খেলবেন তা তো হয় না, সাধারণত হয় না। অতএব উনি ওগুলা বোঝেন, রাজনীতি বোঝেন না। আমরা মনে করেছিলাম রাজনীতি বোঝার জন্য আমাদের সাথে কথা বলবে, ফখরুল ভাইকে ডাকবে, আমাকে ডাকলেই আমি দৌড় দেবো, আমি তার ছাত্র। আরও যাদের যাদের পছন্দ করেন ডাকবে, কথা বলবে, উনি কারোর সাথে কথাও বলবেন। পার্টি করতে গিয়েছিলেন, একটা SMS দিয়ে পার্টি পেয়েছে, ওই পার্টি হয়েও না। সেই মানুষ সেই দিন বক্তৃতা করলেন দেশের নির্বাচন নিয়ে সমস্যা আছে, হামলা হতে পারে। শুনেছেন সবাই? হামলা কে করবে? দেশের মাস্তান। আরে দেশের মাস্তান হামলা করলে পুলিশ তো আধা ঘন্টার মধ্যে ঠান্ডা করবে, বড় মাস্তানকে আরবি ঠান্ডা করবে। উনি তাদের কথা বলেন কেন? উনি সরাসরি সম্ভবত এটাই বলেছেন হামলা হতে পারে, সেটা বিদেশে। বিদেশে তো আছে, কি আছে জানেন না, কারা আছে জানেন না। ওইটা জানবার পরেও এইভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করবেন, বাদ করলেন কেন? একটা বড় সংকটে পড়েছি আমরা। এখন আমি চাই যে কথা দিয়েছিলেন সেই কথার ভিত্তিতে ডিসেনশনগুলো, দ্বিমতগুলো জনগণের কাছে যায়। সরকার যে ত্রুটি ফেলেছে সেই ত্রুটি চাটবে আবার, আমি জানি না, কিন্তু তাদের তো চাটতে হবে, না হলে ওনারা এইভাবে যদি করতে চান। বিএনপি যদি না মানে, মির্জা ফখরুল ভাই তো ভালো মানুষ, ভদ্রলোক, জিজ্ঞেস করছে আন্দোলন করবে, উনি বলেছেন না জামাতের মতো আন্দোলন করবো না। জামাত আবার আন্দোলন খেলে, কর্মসূচির নামে সভা করে, বড় প্রোগ্রাম দেয় না। তারা যাবে যে এই প্রোগ্রাম মানুষ খাবে না। কি আর লোকে বোঝে? বোঝে। আর যেগুলো নিয়ে কথা বলে বোঝে না। কিন্তু বিএনপি যেটা বলছে সেই জায়গায় যদি দাঁড়ায় তাহলে কি পরিস্থিতি হবে?
সাথীরা, বন্ধুরা, আমি বাস্তবতা মনে করি দেশ এক বিরাট সংকটের মধ্যে এবং আছে। এখন নির্ভর করে ফখরুল ভাইরা কি করবেন। এই সংকট থেকে যদি মনে করেন এই সরকার জাতিকে উদ্ধার করবে, এই সরকারের সে ক্ষমতাই না। আমি জিজ্ঞেস করে আমাকে ওরা এরকম কাজ করলো কেন, আমি মনে করি বোকামি, নির্বুদ্ধিতা, মূর্খতা। যদি বুঝতেন তাহলে এটা বদলাবার আগে বিএনপির সাথে কথা বলতেন, আমাদের সাথে কথা বলতেন, কারোর সাথে তো কথা বলতেন। নিজের মতো করতে গেছে। এইটা এখন অর্জন করতে পারবেন যদি তারা মনে করে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন করলেই বিএনপি খুশি হয়ে যাবে, তা আমার মনে হয় না। সিদ্ধান্ত নিতে হবে বিএনপি। আমি আবারও মনে করি এই যে সংস্কার খেলা, যেটা ডক্টর ইউনুস করলে এটার শেষ পরিণতি তিনি এটা দিতে হবে। এই মঞ্চে যারা আছে তারা সবাই মিলে যথাযোগ্য পরিস্থিতিতে গিয়ে একটা সফল নির্বাচনে আমাদের কাছে কোনো বিকল্প নাই। যদি নিজেরা ঝগড়া করেন, নিজেদের মধ্যে মারামারি হয়, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কবে কে হাজির হয়ে যাবে তার জানা যায়। দেশ এখন এমন একটা সংকটের মধ্যে, যখন আমরা নিজেরা যত বেশি ঝামেলা করবো, তত অন্ধকারের মধ্যে এই শক্তি আছে তারা এসে আপনাদের অধিকার হরণ করবার চেষ্টা করে। জামাতের বন্ধুদের বলি, তার সাথে সাথে যারা জোট পাচ্ছে না তাদেরও বলি, সেই পরিস্থিতি যদি হয় তাহলে 54 বছর পরে, সেই পরিস্থিতি যদি হয় তাহলে 54 বছর পরে আপনারা শামুকের খোলস ভেঙে বাইরে বের করেছেন, আর একবার ওই খোলসের মধ্যে ঢুকতে হবে। বিএনপির অত বড় লোকসান হবে না, আমাদের অত বড় লোকসান হবে না, কিন্তু লোকসান আপনাদের বেশি হবে। এই কারণে সমস্ত রাজনৈতিক শক্তিগুলোর কাছে আমার আবেদন, আজ আপনাদেরই শুভবুদ্ধির পরিচয় দেওয়া দরকার। এই সংকট থেকে বেরিয়ে এসে যাতে আমরা যথাযথভাবে নির্বাচন করতে পারি, সেটা আমাদের করতে হবে। আমাদের কাছে বর্তমান সংকট থেকে বেরিয়ে আসবার জন্য নির্বাচনের কোনো বিকল্প নাই। বিএনপি যখন গত বছর 5ই আগস্টের পরে বলেছিল নির্বাচন দিয়ে দেন তাড়াতাড়ি করে, তখন লোকে বিএনপিকে ভুলে বুঝেছিল, তখন বলেছিল এখনো রক্তের গাছ শুকায়নি, এরা এখনই নির্বাচন চায়। অথচ আজ 1 বছর পরে সমস্ত মানুষ মনে করে নির্বাচন দরকার। এখন বিশ্বের যত শক্তি তারা মনে করে নির্বাচন দরকার। এই নির্বাচনের জন্য ওদের উপর নির্ভর না করে চলুন আরো বৃহত্তর ঐক্য করি। এবং আমি অপেক্ষা করব, আমি আমার বক্তৃতা এখন শেষ করে দেবো, আমি অপেক্ষা করবো মির্জা ফখরুল ভাই আমাদের কাছে, আমাদের মাধ্যমে সমগ্র জাতির কাছে এখন কি বাণী করছে। আবারও বলি, আজ সমস্ত দায়িত্ব বিএনপি করি, বিএনপি সব প্রস্তাব আমি মানিও না, বিএনপি সবচেয়ে ভালো দল আমি তাও বলি না, এর চাইতে ভালো হতে পারে, কিন্তু বর্তমান সময়ের জন্য এখন লিডারের কাঠি বিএনপির হাতে, তাদের সেই ভূমিকা পালন করতে পারতে হবে। সবাইকে আবারও শুভেচ্ছা, প্রদান। ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না। সংগ্রামী সাথী বন্ধুগণ, দেশটির 53তম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের এই আলোচনায় প্রধান আলোচক হিসাবে এখন আপনাদের সামনে আলোচনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন আপনাদের সামনে বক্তব্য করবেন। এই আলোচনা সভার সভানেত্রী আমাদের সকলের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় আমাদের আব্দুল এবং রাজনৈতিক বিশিষ্ট নেতৃত্ব স্থানীয় মন্ত্রী উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ এবং প্রিয় ভাই বোনেরা, আমার হাতে একদম সময় নেই। মান্না
মঞ্জু ভাই নুরু যে সমস্ত প্রশ্ন তুলেছে এর উত্তর দেওয়ার সময় দরকার, সেই সময়টুকু আমার নেই। আমি খুব পরিষ্কার করে অত্যন্ত সংক্ষেপে আমি দু একটা কথা বলবো। আমার আসম আব্দুর রব সাহেব আমাদের আমরা যারা ৭১-এর মুক্তিযুদ্ধ করেছি, আমরা এই সময় থেকে বিশেষ করে মুক্তিযুদ্ধের পরে যে আপনাদের কথায় আমরা কোনো কথা বলতে পারি, মুক্তিযুদ্ধের পরে আমরা যখন একদলীয় প্রায় একদলীয় শাসন ব্যবস্থা কাটা করে আওয়ামী লীগের দুঃশাসনে, তখন কিন্তু এই আসম আব্দুর রব এবং জাসদ তারা উঠে দাঁড়িয়েছিল। তারাই তখন একমাত্র বাংলাদেশের মানুষের কথাগুলোকে সামনে তুলে আনছিলেন। সেই জন্যে আমরা আজকেও সেই সালাম জানাই এবং তাকে শ্রদ্ধা বলে তাকে আমরা স্মরণ করি। আমি আজকে এই মঞ্চ থেকে আসম আব্দুর রব সাহেবের আশু রোগ মুক্তি কামনা করছি। আজকে বোধ এই প্রথম এই প্রতিষ্ঠাবার্ষিকী যারা পরিচালনা দিলাম না, যা আমার জন্য কষ্টকর। একই সঙ্গে আমরা জানি যারা বিশেষ করে আমাদের ভাবি এবং ছাত্রদের যারা চাকরি আছেন তাদের একইভাবে কষ্ট। আমরা সেই জন্য পরম্পরা আলাদার কাছে প্রার্থনা করি, আলাদা আলাদা সুস্থ করে আবার আমাদের বাড়ি ফিরিয়ে নিয়ে আসি। আজকে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছে বর্তমান সরকার এবং তাদের যে আপনার তারা যে কমিটি তৈরি করেছিলেন কমিশন, এই কমিশন দীর্ঘ প্রায় ১ বছর ৮-৯ মাস তারা এই কমিশনের ঐক্যমত্য কমিশনের যারা আলোচনা করেছেন বিভিন্ন অনেকগুলো বিষয়ে একমত হয়েছে। কয়েকটা বিষয়ে আমরা এখন হতে পারিনি, অর্থাৎ আমাদের মতভেদ থাকলেও আমরা মূল যে সমস্যাটা এটাই নিয়ম এবং এটাই সংস্কার নিয়ম যে আমরা ইলেকশনে যাব বিষয়গুলো থাকবে, জনগণ যদি আমাদের ভোট দেয় তাহলে আমরা সেই বিষয়গুলো আবার সামনে নিয়ে আসবো, সেগুলো আমরা পার্লামেন্টে পাস করে আমরা সেটাকে দেশের যে পরিবর্তন সেই পরিবর্তন নিয়ে আসবো। আর যদি আমাদের ভোটটা দেয় তাহলে সেটা বাদ হয়ে যাবে। তাহলে সাবমিট করা হলো, বৃষ্টি হচ্ছিল, মনে আছে আমরা সড়ক থাকবো ৭০ তারিখে, সেই দিন বৃষ্টি হচ্ছিল, তার আগে আবার গোলযোগ হয়ে গিয়েছে, সব কিছু দণ্ডবদ্ধ হয়ে গিয়েছে। সেটাকে আমরা ঠিকঠাক করে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যখন একমত হয়ে সে স্বাক্ষর করলাম, বৃষ্টির মধ্যে ছাতা ধরে দেখা গেল যখন এটা ওনারা উপস্থাপন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রীর কাছে, সেটা অনেক পার্থক্য। বিশেষ করে আমরা যে নোটিশগুলো দিয়েছিলাম সে বিষয়ে উল্লেখ করা হয়। সেই জন্য আমরা বলেছি যে ব্রিচ অফ ট্রাস্ট, আস্থা যে আমরা রেখেছিলাম, সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা বিশ্বাস জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি। আজকে প্রশ্ন উঠেছে যেটা হবে, আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, বিএনপি সংস্কারের দল, কিন্তু জন্ম হয়েছে সংস্কারের মধ্যে দিয়ে। বিএনপি 79-এ বিএনপি তৈরি হয়েছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এই বিএনপি প্রতিষ্ঠা করেছেন, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে বিএনপি হিসেবে নিয়ে এসেছিল। অর্থাৎ সমস্ত পত্র পত্রিকাগুলো বন্ধ ছিল, সমস্ত খুলে দেওয়া হয়েছিল। মানুষের যে মৌলিক অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠিত করা হয়েছে, সেটা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট। আজকে একদিকে রাজনৈতিক সংস্কার, অন্যদিকে অর্থনৈতিক সংস্কার করলেই আমার শহীদ প্রেসিডেন্ট। পরবর্তীকালে দেশের প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট থেকে আরো পরে তিনি
কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম আমরা প্রথম দিকে না মানলেও উনি কিন্তু একটা নির্বাচন করে 2/3 মেজরিটি নিয়ে এসে এই কেয়ারটেকার গভর্নমেন্ট সরকার পাস করে সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন এবং সেই কেয়ারটেকার গভর্নমেন্টের মধ্যে 4টি দলযুক্ত নির্বাচন অনুষ্ঠিত। সুতরাং বিএনপি সংস্কার চায় না এই কথা যারা বলে তারা পুরোপুরি জাতির সামনে জাতিকে বিভ্রান্ত করার জন্য বলে। বিএনপি অবশ্যই সংস্কার চায়। 2016 সালে বিএনপি ভিশন 2030 দিয়েছে সংস্কারের জন্য। বিএনপি সংস্কার দলগুলোর কথা বলে আগে 27 দফা 31 দফা দিয়েছে সংস্কারের জন্য। তো এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায় যে বিএনপি সংস্কার চায় না। আমরা সংস্কার চাই, সংস্কার করতে করেছি। আমরা প্রত্যেকটা সভায় আলোচনা হয়েছে সেই সভা দেখেছি এবং শেষ পর্যন্ত সমাবেশ হয়। আমরা কোনো বিক্রি করিনি, আমরা কোনো বিভ্রান্ত করিনি। বিভ্রান্ত বিশ্বাস যে আসে ঐক্যমত্য কমিশনের যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে। সুতরাং এ ব্যাপারে আমাদের বক্তব্য পরিষ্কার। আমরা অবশ্যই যে সংস্কারগুলো আমরা একমত হয়েছি সেই সংস্কার অবশ্যই আমরা একমত আছি। আমরা ভবিষ্যতের দিন সেগুলি আমরা ক্ষমতায় আছি এবং আমরা যে পারিনি সেগুলো আমাদের ম্যানিফেস্টোতে নিয়ে চেষ্টা করবো। আমি খুব পরিষ্কার বলছি যে আমরা নির্বাচন করতে চাই। তো আমরা 2026 সালের যে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার সঙ্গে একমত হয়ে আমরা নির্বাচন চাই। সেই নির্বাচনকে আজকে আপনার বাচ্চার করার জন্য, সেই নির্বাচনকে বিলম্বিত করার জন্য একটা মহল উঠে পড়ে নিয়েছে। বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। নির্বাচনের দিনই গণভোট হবে সে কথা আমরা পরিষ্কার করে বলেছি। সেখানে দুটো কারণ থাকবে, একটি ভোট গণভোটের জন্য, আরেকটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে। সুতরাং এই বিষয়গুলো দ্বিমত কারো থাকবে বলে আমি অন্তত মনে করি। আজকে যারা এই নিয়ে গোলমাল করছেন, রাস্তায় নেমেছেন, তাদেরকে অনুরোধ করবো দয়া করে জনগণকে অনেক বিভ্রান্ত করে তুলছে, অনেক করেছেন, সেগুলো আমি বলতে চাই না। এক সময় আপনার এই দেশের সকল মানুষের চাহিদা ছিল পাকিস্তান স্বাধীন হয়ে, আপনারা সেগুলোর বিরোধিতা করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না। এই দেশের মানুষ কখনো যারা পিছিয়ে করে তাদেরকে ক্ষমা করেন, ওখান থেকে সরে আসুন, নির্বাচন করুন। নির্বাচনের মধ্য দিয়ে জনগণের মতামত প্রতিষ্ঠিত হোক, এটাই আমরা সকলে চাই। জনগণ সরকার গঠিত হোক এবং এই সংকট থেকে আমরা উত্তর ঘটাতে পারি, সেদিকে আমাদের চাওয়া দিতে হবে। আমরা অবশ্যই আমাদের মিত্রদেরকে যাদের সঙ্গে আমরা দীর্ঘ 15 বছর লড়াই করেছি, একসাথে কাজ করেছি, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সরকার গঠন করতে চাই এবং খুব পরিষ্কার কথা আমরা বলছি, তারপরে জাতীয় সরকার গঠন করতে চাই নির্বাচন। সুতরাং এই ক্ষেত্রে আমাদের বক্তব্য পরিষ্কার। আসুন সবাই আমরা একসাথে নির্বাচনকে করে সামনের দিকে এগিয়ে যাই, নির্বাচনকে সুন্দর সুস্থ করে একটা আমাদের জনগণের পার্লামেন্ট, জনগণের একটা সরকার গঠন করি, এটি আমার বক্তব্য। এবং আবারও সব শেষে আমি রব্বাই আশুর মুক্তি কামনা করছি এবং তাকে আমরা আবার আমাদের ফিরে পেতে চাই।